হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে আমরা আলোচনা শুরু করছি ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি 7 নম্বর অধ্যায়, অর্থাৎ বিশ্ব থেকে বিভিন্ন আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা। নারী ও ছাত্রদের ভূমিকা এই অধ্যায়ের প্রায় শেষ পর্বের দিকে আমরা চলে এসেছি। তো আজকে দেখো আমরা আলোচনা করছি বীণা দাস বা বীণা ভৌমিক। কারণ এর আগের ক্লাসগুলিতে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা এবং ছাত্রদের ভূমিকা সম্পর্কে জেনেছি। তো আমাদের আজকে আমরা জানবো যে বিপ্লবী আন্দোলনে বীণা দাসের ভূমিকা, অর্থাৎ বীণা দাস কি ভূমিকা নিয়েছিল। দেখো, ভারতের বিপ্লবী যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কয়েকজনের নাম তোমরা জানো? বলো বলো। প্রীতিলতা ওয়াদ্দেদার, আর সরোজিনী নাইডু। এরা প্রত্যেকেই বিভিন্নভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। ঠিক তেমনি বীণা দাসও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বীণা কৈশোরে মানে অল্প বয়স, মানে যখন ছোট, পিতা বেণীমাধব দাস অর্থাৎ সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তাহলে এটা কিন্তু জেনে রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুভাষচন্দ্র বসুর শিক্ষকের নাম কি? এর আদর্শবাদ এবং দেশপ্রেমমূলক মানসিকতায় উদ্বুদ্ধ হন, মানে তার পিতার কাছ থেকে কি পেয়েছিল? শিক্ষা পেয়েছিল, মানে দেশপ্রেম এবং জাতীয়তাবোধ এ উদ্বুদ্ধ হয়েছিল। কলকাতার বেথুন কলেজে পড়ার সময় ছাত্রী সংঘের সদস্য হন বীণা দাস। তাহলে কোথায় পড়ার সময় বেথুন কলেজের ছাত্রী সংঘের সদস্য হন তিনি? বেথুন কলেজে। বেথুন কলেজ কিন্তু একটা অন্যতম কলেজ, মানে ব্রিটিশ শাসনকালের সময়কালে। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট ও পিকেটিং আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মানে সাইমন কমিশন যখন ভারতে এসেছিল, সেই সাইমন কমিশন বিরোধী যে আন্দোলন, সাইমন কমিশন গো ব্যাক, যে বিভিন্ন স্লোগান জায়গায় জায়গায় দেওয়া হয়েছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বিভিন্ন পিকেটিংগুলো হয়েছিল, সেখানে কিন্তু এই বীণা দাস সেই পিকেটিংয়ে অংশগ্রহণ করেছিল বা সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। নেক্সট দেখো, এবছর মানে ওই সময়কালে, কত সালে? 1928 কলকাতা কংগ্রেস অধিবেশনে বীণা দাস ও তার দিদি কল্যাণী দাস স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেন। পরে বীণা বিপ্লবী দলে যোগ দেন এবং যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তের কাছ থেকে একটি রিভলভার সংগ্রহ করেন। তাহলে কার কাছ থেকে একটি রিভলভার সংগ্রহ করেছিলেন বীণা দাস? হ্যাঁ, মনে থাকে জানো এটা। পরে বীণা 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদান করে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা কি হয়? ডিগ্রি প্রদান করা হয়, মানে যারা পিএইচডি, মানে যারা কি বলবো, মানে ডক্টরেট ডিগ্রি পায় বা স্নাতকোত্তর ডিগ্রি পায়, বা মানে বিভিন্ন যে উচ্চ পর্যায়ে যে ডিগ্রিগুলো, জানো তো, ডিলিট টিলিট এসব বিভিন্ন ডিগ্রি আছে, জানো তো, ওই ডিগ্রিগুলো দেওয়া হয় একটা বিশাল অনুষ্ঠান করে, সমাবর্তন, যেখানে এখন যদি কোনো অনুষ্ঠান হয় আমাদের মানে বর্তমান সময়কালে, তাহলে সেখানে রাজ্যের যদি কোনো বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে কে থাকে? রাজ্যপাল থাকেন, যিনি ওই সার্টিফিকেটগুলো প্রবর্তন করেন, মানে প্রদান করেন। আর যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বছরে একবার করে কি অনুষ্ঠান হয়? সমাবর্তন অনুষ্ঠান। মানে ধরো তুমি ডিগ্রি পেলে, যারা ওই কি বলবো, মানে গোল্ড মেডেলিস্ট হন, মানে যারা গোল্ড মেডেল পায়, মানে একটা ক্লাসের মধ্যে সর্বোচ্চ নাম্বার যিনি পায় তাকে কি দেওয়া হয়? সোনার মেডেল দেয়, জানো তো, সার্টিফিকেট দেয়, মানে বিশ্ববিদ্যালয় এগুলো হয়। এবং ওর জন্য একটা অনুষ্ঠান হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সেই অনুষ্ঠানটাকে বলা হয় সমাবর্তন অনুষ্ঠান। ঠিক তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এবং সেই অনুষ্ঠানে গভর্নর স্ট্যালিন জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করে। কে বক্তৃতা দেয়? গভর্নর। তোমাদের আমি আগেই বললাম, এখনকার সময়কালে কে বক্তব্য দেন? রাজ্যপাল। তখনকার সময় কে দিতেন? গভর্নর দিতেন, তখনকার গভর্নর। এখনকার আমাদের রাজ্যের গভর্নর কে আছে? ডক্টর সিভি আনন্দ বোস। স্ট্যালিন জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে বীণা তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, মানে সেই এর আগে রিভলভার সংগ্রহ করেছিল, খ্যাট খ্যাট করে গুলি চালিয়ে দিল, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলো, মানে গুলি কার লাগলো না? স্ট্যালিন জ্যাকসনের গায়ে লাগলো না। জেল থেকে এবার বীণা দাস তারপরে কি হন? গ্রেপ্তার হবে। 1939 খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পাওয়ার পর অন্যান্য বিপ্লবীদের সঙ্গে মন্দিরা নামে মাসিক পত্রিকার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ভাবধারা প্রচার চালাতে থাকে। তাহলে বীণা দাস কোন পত্রিকার মাধ্যমে স্বাধীনতার বার্তা বা স্বাধীনতার প্রচার চালাতে থাকে? বীণা দাস কাকে হত্যা করতে চেয়েছিল? হত্যা করতে পেরেছিল? কারণ কি? গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। বোঝা গেছে? আর বীণা দাস কোন কলেজে পড়াশোনা করতো?
বেতন কলেজে, মনে থাকবে। তারপরে দেখো কিন্তু বীণা দাস মুক্তি পাওয়ার পরেও তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রচার চালাতে থাকেন। এখানে দেখো কংগ্রেসে যোগদানের পর তিনি 1939 সালে ছাড়া পাচ্ছে, আর কংগ্রেসে যোগদান করছে কত 1942 খ্রিস্টাব্দে পুনরায় কারারুদ্ধ হন, আবার ফের কংগ্রেস যোগদানের পর ফের আবার বন্দী হচ্ছেন, মানে গ্রেপ্তার করছে ব্রিটিশ সরকার, এবং 1945 খ্রিস্টাব্দে তিনি আবার মুক্তি পাচ্ছে। পরে নোয়াখালী দাঙ্গা পীড়িতদের ত্রাণের কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং তার আত্মজীবনী শৃঙ্খল ঝংকার, এটা পরীক্ষায় আসে, একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শৃঙ্খল ঝংকার কার আত্মজীবনী? বীণা দাস। বোঝা গেছে? হ্যাঁ, মানে এই নোয়াখালীতে একটা দাঙ্গা হয়েছিল, ঠিক আছে, মানে বিভিন্ন কি বলবো, যারা অসাধু মানুষ, যারা শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে অপরিপক্ক, যাদের মানে মানসিকতা খুব নিম্নমানের, সেই ধরনের মানুষদের জন্য নোয়াখালীতে একটা কি হয়েছিল, দাঙ্গা হয়েছিল, এবং সেই দাঙ্গায় বহু মানুষকে তিনি মানে সহযোগিতা করেছিল, খাদ্য, অন্ন, বস্ত্র ইত্যাদি, যেমন তার যতটা সামর্থ্য ছিল সেইভাবে তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বীণা দাস বিখ্যাত কেন, লিখতে পারবে তো? বীণা দাস কলকাতা বেতন কলেজে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ছোট থেকেই তার বাবার আদর্শে আদর্শিত হন, কারণ তার বাবা ছিলেন কে? তার বাবা ছিলেন সুভাষচন্দ্র বসুর শিক্ষক। ফলে ছোট থেকেই তার একটা যে স্বাধীনতা সংগ্রামের যে ভাবনা বা চেতনা বা জাতীয়তাবোধ তার মধ্যে ছিল। পরবর্তীকালে তিনি ছাত্র অবস্থায় তিনি ভারতের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং একসময় তিনি কলকাতার যে সমাবর্তন অনুষ্ঠান হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেই সমাবর্তন অনুষ্ঠানে স্ট্যালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, গুলি সঠিক না গিয়ে পাশে চলে যায়, মানে লাগেনি। এরপর স্ট্যালিন জ্যাকসনকে মানে কি বলবো, মানে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর স্ট্যালিন জ্যাকসন বীণা দাস 1939 খ্রিস্টাব্দে কি পান? মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে তিনি 1942 খ্রিস্টাব্দে আবার কংগ্রেসে যোগদান করেছিল, পরবর্তীকালে ফের আবার গ্রেপ্তার হন, আবার মুক্তি পান। তারপর মুক্তি পাওয়ার পরে তিনি ভারতের স্বাধীনতার জন্য প্রচার চালাতে থাকেন। একটা পত্রিকার নাম বলেছিলাম, মন্দিরা পত্রিকায় তিনি প্রচার চালিয়ে যেতে থাকেন। এরপর পরবর্তী সময় তিনি নোয়াখালী দাঙ্গা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং তার আত্মজীবনীর নাম হচ্ছে শৃঙ্খল ঝংকার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।